আজ স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিন। এবং এই জন্মদিনে ভারতবর্ষ তো বটেই, সারা পৃথিবীতেই তার এই জন্মদিন পালিত হচ্ছে। আর তার জন্মদিনেই আজকে আমরা একটা অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপনা করব, যে বিবেক নামে একটি ডকু ফিল্ম আজকের দিনেই আহ উন্মোচন হচ্ছে, অর্থাৎ এই তথ্যচিত্র প্রকাশিত হচ্ছে ইউটিউবের। এই তথ্যচিত্র প্রকাশিত হচ্ছে, পরিচালক অভিজিৎ দাশগুপ্ত। স্বামী বিবেকানন্দকে নিয়ে তো অনেক তথ্যচিত্র রয়েছে, বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য এবং আহ, চলচ্চিত্র আহ, প্রযোজনা হয়েছে। এই বিবেক নামে এই তথ্যচিত্রটি কেন? আজকের বিবেকানন্দর যে 161তম জন্মদিন, সেই জন্মদিনে যে তথ্যচিত্র বিবেক, বিবেকের যিনি পরিচালক, নির্মাতা অভিজিৎ দাশগুপ্ত, অভিজিৎ দা আমাদের সঙ্গে আজকে রয়েছেন। অভিজিৎ দা, আপনাকে আমাদের বাংলা বলছে চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আহ অভিজিৎদার পরিচয় দেওয়ার আপনাদের কিছুই নেই, কারণ দীর্ঘদিন তিনি প্রচুর ডকুমেন্টারি করেছেন, প্রচুর ডকুমেন্টারি ফিল্ম করেছেন, দেশে বিদেশে তো বটেই। এবং তিনি দূরদর্শনে, প্রায় বলা যায় যে প্রথম দূরদর্শনের প্রচুর প্রোডাকশন তিনি করেছেন। তো সেই জায়গা থেকে প্রচুর স্পোর্টস ওরিয়েন্টেড প্রচুর কাজকর্মের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তো সেই জায়গাটা থেকে অভিজিৎ দা আমাদের কাছে এখনো গুরু, আমরা তার কাছ থেকে প্রচুর কিছু শিখেছি, তার সঙ্গে কাজ করে আমরা গর্বিত। তো আজকে আমি অভিজিৎ দার কাছেই আসবো যে, দাদা, আপনি এই যে বিবেক তথ্যচিত্রটা করলেন, মানে মানে বিবেকানন্দকে নিয়ে তো অনেক তথ্যচিত্র হয়েছে, ছবি হয়েছে, চলচ্চিত্র হয়েছে। তা আপনার এইটার মধ্যে আমরা কি দেখতে পাবো? মানে যদিও আমাদের এই অনুষ্ঠান যখন যাবে তখন ইতিমধ্যেই ইউটিউবে আপনারা সকলে দেখতে পাবেন বিবেক, তবুও মানে কি দেখতে পাবো? বিবেকানন্দ নিয়ে আমি নিজেই তৈরি করেছি এর আগে 3টে বড় ডকুমেন্টারি। তার আগে শ্রী রামকৃষ্ণ মিশনকে নিয়ে শ্রী রামকৃষ্ণর ওপরে 10টা এপিসোড তৈরি করেছি, তখন আমি দূরদর্শনে ছিলাম। কিন্তু আমার যখন বয়স হচ্ছে তখন আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে এই প্রজন্ম সেটা নিচ্ছে না, তারা বিশেষ ইন্টারেস্ট পাচ্ছে না। আহ যারা বয়োজ্যেষ্ঠ তারা খুব প্রশংসা করছে, কিন্তু যারা এই কলেজ বা স্কুলে পড়ে তাদের কাছে এই ছবিগুলো পৌঁছচ্ছে না। এইটাকে মাথায় রেখে এই বিবেক তৈরি করা হয়েছে। এই প্রজন্ম হচ্ছে ডিজিটাল প্রজন্ম, এই প্রজন্ম হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির প্রজন্ম, এই প্রজন্ম হচ্ছে এআই এর প্রজন্ম। সুতরাং ভার্চুয়াল রিয়েলিটি, এআই এবং ডিজিটাল, এই 3টে প্ল্যাটফর্ম, এবং এটার মধ্যে একটা গল্প, এবং এটার মধ্যে একটা তর্ক। এই প্রজন্ম আর্গুমেন্টেটিভ ইয়াং পিপল। নরেন যেরম আর্গু করতেন, কিছুই মেনে নেননি যতক্ষণ না কনভিন্সড হচ্ছে। এই প্রজন্ম ঠিক সেরকম মুখের কথা কিছু মেনে নেয় না যতক্ষণ না তারা প্রমাণ পাচ্ছে। এইগুলোকে মাথায় রেখে একজন আধ পাগলা প্রফেসর, তিনি একটা স্পেস ক্যাপসুল বানিয়ে তিনি স্পেসে গেছেন তার গুরুকে খুঁজতে। খুঁজতে গিয়ে ছাত্রদের সঙ্গে তর্ক হচ্ছে, বিভিন্ন প্রভোকেটিভ প্রশ্ন করছে ছাত্ররা, তার উত্তর দিচ্ছেন। ছাত্রদের উনি নিয়ে যাচ্ছেন ইসরোর চেয়ারম্যানের কাছে, ইসরোর ডিরেক্টরের কাছে, নিয়ে যাচ্ছে প্রফেসর কাকের কাছে, নিয়ে যাচ্ছে সর্বপ্রিয়ানন্দের কাছে, নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, সরি, নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে স্বামী বিবেকানন্দ গিয়েছিলেন ভারতবর্ষে এবং বিদেশে। এই করতে 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 তাদের প্রত্যেকটা জিনিসের উত্তর দিতে দিতে তারা এসে জানতে পারছে বিবেকানন্দকে। সুতরাং যেহেতু এটার মধ্যে একটা চ্যালেঞ্জ আছে, একটা তর্ক আছে, একটা আর্গুমেন্ট আছে, যেহেতু এটার মধ্যে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, এটার মধ্যে এআই আছে, এটার মধ্যে ভার্চুয়াল রিয়েলিটি আছে, আমি ধরে নিতে পারি যে আগের ফিল্ম থেকে এইটা বেশি রেলিভেন্ট হবে এই প্রজন্মের কাছে। আচ্ছা, হ্যাঁ, এই প্রজন্মের কাছে তো আপনি বললেন, ঠিকই বললেন যে আমরা ভার্চুয়াল, তারপরে ডিজিটাল মাধ্যমে অভ্যস্ত হয়ে পড়েছি। হ্যাঁ, আমাদের হাতে এখন মোবাইল।
মানে যে কোনো কিছু আমরা 1 মিনিটও দেখার মতো ধৈর্য আমাদেরকে কাছে নেই। সেই জায়গাটা থেকে আপনি যেটা বলছেন একদম ঠিক কথা, ভার্চুয়াল এবং ডিজিটাল মাধ্যম, কিন্তু এর দৈর্ঘ্যটা যেটা প্রায় 15 মিনিটের কাছাকাছি যেটা দেখেছি। তো আপনি তরুণ প্রজন্মের জন্য এটা বানালেন, হ্যাঁ, তারা তো চায় আরো শর্ট কিছু, যেমন আমরা দেখেছি ইউটিউবে আমরা আগে 10 মিনিটের, আধ ঘন্টা, 40 মিনিট ভিডিও বানিয়েছিলাম, কিন্তু তারপরে সেটা কমে 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 এখন প্রায় 1 মিনিটে এসে দাঁড়িয়েছে, জানি না এর পরে কোথায় গিয়ে দাঁড়াবে। তো সেই জায়গাটা থেকে হাতের মুঠোয় আগে যেমন রিমোট থাকতো আমাদের টিভিতে, যে ভালো না লাগলে আমি চ্যানেল, আপনি নিজেও আমাদের শিখিয়েছিলেন কাজের সময় যে তোমারটা কেন দেখবে। তো এই জায়গাটা থেকে মানে এই যে এতক্ষণ ধরে সেটা কি মানে ইন্টারেস্ট পাবে, বা কোন জায়গাটায় ইন্টারেস্ট? যে প্রজন্ম রিলস দেখে সেই প্রজন্মই কিন্তু আবার সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে। সিনেমা হলে সিনেমা, যেসব সিনেমা দেখে সেগুলো তো 2.5 ঘন্টা 3 ঘন্টার কাছাকাছি। তফাৎটা কি? একটা আমি মোবাইলে দেখছি আর একটা আমি অন্ধকার হলে গিয়ে দেখছি। এই ফিল্মটা কিন্তু বেসিক্যালি একটা ফিচার। হুম। এটা পুরো ডকুমেন্টারি না, এটা ডকু ফিচার। হুম। মানে একটা ফিচার বেসড অন ফ্যাক্টস। এবং এটা 15 মিনিট না, এটা 80 মিনিট লম্বা। হুম। আচ্ছা। এখন সুতরাং এটা ফিচার ক্যাটাগরিতে পড়বে। কেউ যদি ফিচার ফিল্ম দেখে তাহলে সে এটা দেখবে। কেউ যদি রিলস দেখে তাহলে সে এটা দেখবে না। এখন যারা রিলস দেখে, যেটা 59 সেকেন্ডস বা হোয়াট এভার, হুম। এই রিলস যারা ভার্টিক্যালে দেখে তাদের জন্য এটা না। কিন্তু এই প্রজন্মও আবার সিনেমায় গিয়ে যখন সিনেমা দেখে তারা তো বসে দেখে। সুতরাং আমি যদি কন্টেন্ট টাকিয়ে সেরকম করতে পারি যে কন্টেন্ট ড্রাইভস, তাহলে লোকে দেখবে। কারণটা হচ্ছে এটাই, আমার প্রতি 5 মিনিটে একটা করে প্রভোকেটিভ কোয়েশ্চেন আছে। আচ্ছা। একটা করে প্রভোকেটিভ প্রশ্ন, সেটার উত্তর কিন্তু সব ছাত্র শুনতে চাইবে। এই প্রভোকেটিভ কোয়েশ্চেন করাটাই হচ্ছে এটার আমার স্ট্রেংথ ছিল। কারণ এই প্রজন্ম তর্ক না করে মেনে নেয় না, এটা ভালো। নরেন বিবেকানন্দ হওয়ার আগে কিছুই মেনে নেননি। ইনফ্যাক্ট বিবেকানন্দ হওয়ার পরেও উনি ঠাকুরকে বহু পরীক্ষা করেছেন। উনি যখন প্রথম দক্ষিণ গেছিলেন, উইলিয়াম হেস্টি যখন পাঠিয়েছিলেন ওনাকে, জিজ্ঞেস করেছেন ঠাকুরকে প্রথম, হ্যাভ ইউ সিন গড, ভগবান দেখেছো? আর ঠাকুরও সেরকম বলে দিলেন, হ্যাঁ তোকে যেরকম দেখছি সেরকমই দেখেছি। এবার থেকে কিন্তু পরীক্ষা শুরু হলো। ঠিক এই পরীক্ষা দিয়ে ঠাকুর পাশ করেছিলেন। এই পরীক্ষা আমার চলছে এখন। এই প্রজন্ম নেবে কি নেবে না সেই পরীক্ষা। এই প্রজন্ম যদি সেটা নেয় তাহলে ঠিক হচ্ছে, সফল হলো। কারণ স্বামী বিবেকানন্দকে রিলস এর মতন করে দেখানো যায় না। ইনফ্যাক্ট স্বামী বিবেকানন্দ বুঝতে গেলে 1000 বছর লাগবে। কিন্তু 1000 বছর তো আমি দেখাতে পারবো না। সুতরাং তার যে রেলিভেন্ট পোর্শন সেগুলোকে হাইলাইট করতে গেলে আমি যে 80 মিনিট করেছি, যদি 80টা ফ্যাক্টও ধরে থাকি তাহলেও সেটা কিন্তু কিছুই না। 39 বছর বয়সে উনি যা করে গিয়েছিলেন সেটা ঠিক 80 মিনিট না, 800 মিনিটেও ঠিক হবে না। আচ্ছা, এই জায়গায় আরেকটা বিষয় যে আপনি সাংবাদিক সম্মেলনে যে কথাটা বলছিলেন যে এর মধ্যে এমন কিছু কিছু জিনিস আছে যেখানে স্বামী বিবেকানন্দ যে যে জায়গায় গিয়েছিলেন, আপনি সেই সেই জায়গাগুলোতে গেছেন এবং সেখান থেকে এমন কিছু তথ্য তুলে নিয়ে এসেছেন যে তথ্যগুলো রামকৃষ্ণ মিশনের কাছেও ছিল না। এই জায়গাটা থেকে যদি দুই একটা উদাহরণ দেন, কি কি মানে আমরা পাবো এর মধ্যে? এটার মধ্যে যেমন পোরবন্দর, উনি যখন ভারতবর্ষের পশ্চিম সীমান্তে পোরবন্দরে গেছেন তখন পোরবন্দরের রাজা ওনাকে একজন সিকিউরিটি গার্ড দিয়েছিল। সেই গার্ড হচ্ছে রাজার স্পেশাল বডিগার্ড ছিলেন। তাকে অ্যাসাইন করা হয় যে তুমি স্বামী বিবেকানন্দের সঙ্গে বডিগার্ড হিসেবে যাবে এবং গাড়োয়ান হিসেবে যাবে। ওনার ঘোড়ার গাড়ি তুমি চালাবে এবং ওনার সঙ্গে সবসময় থাকবে। তার যে অরিজিনাল অর্ডারটা, রাজা যে অর্ডারটা দিয়েছিলেন সেটার ছবি এখানে আছে। আচ্ছা। তারপরে আমরা সবাই জানি উনি ক্ষেত্রতে গিয়েছিলেন অজিত সিং এর কাছে, যেখানে ওনার নাম বিবেকানন্দ হয়েছিল, এটা আমরা সবাই জানি। কিন্তু জানি কি যে ক্ষেত্রীতে উনি যতদিন না ছিলেন তার থেকে বেশি দিন ছিলেন বল্লভ ঘরে।
বল্লভগঞ্জের ক্ষেত্রে ঠিক উল্টো দিকে একটা ফোর্ট, সেটা আজকে খুব ভগ্ন দশায়। সেই ফোর্টে একটা ওনার ঘর ছিল, যেটা বাইরে দিয়ে একটা এন্ট্রেন্স ছিল। সেই ফোর্টে উনি ঘোড়ায়, উনি আর অজিত সিং ঘোড়ায় যেতেন, কিন্তু আমরা হেঁটে উঠেছিলাম সেই ফোর্টে। সেই ফোর্টে ওনার ঘর যেটা আছে সেটাও লোকে দেখতে পারবে। এরকম প্রচুর অজানা জিনিস আছে যেগুলো সচরাচর কেউ জানতে পারে না, সেরকম সব আছে। এর আগে বিবেক নিয়ে আপনি প্রায় বেশ কয়েকটি এপিসোড করেছেন ছোট ছোট করে। তো সেটারই কি এটা মানে আহ, সংস্করণ, নাকি এটা আলাদা? এবং সেখানে যে রেসপন্সটা, সেটার মধ্যে কিন্তু একটা তরুণ প্রজন্ম একটা বিষয় আপনি রেখেছিলেন তরুণ প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য। সেইখান থেকে মানে সেই রেসপন্সটা কিরকম পেয়েছিলেন? সেই রেসপন্সটা বিদেশ থেকে খুব বেশি পেয়েছি, দেশ থেকে কম পেয়েছি। দেশে যদি বলি তাহলে সাউথ ইন্ডিয়া থেকে বেশি পেয়েছি, পশ্চিমবঙ্গ থেকে খুবই কম পেয়েছি। আচ্ছা, বিদেশে রেসপন্স আছে যে রামকৃষ্ণ মিশন থেকে আমাকে বলা হয়েছে যে এর স্প্যানিশ এবং পর্তুগিজ ভার্সন কি করা যায়, খুব ডিমান্ড আছে। আচ্ছা। কিন্তু আমার মনে হয় যে তাহলে আপনি কি এটা যে করলেন, তারপরে ডকু ফিচার ফিল্মটি করছেন, ফিচার করছেন, করলেন, তো সেই জায়গাটা থেকে মানে কেন কেন মানে আমাদের এইখানে এই রেসপন্সটা এত কম হওয়ার কারণ কি বলে মনে হচ্ছে? আপনি কি সেটা কিছু? এটার উত্তর আমি বোধহয় ঠিক দিতে পারবো না, তবে আমি বিশ্বাস করি যে আজকে কম, কালকে হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। স্বামীজি যখন বেঁচে ছিলেন তখনও সাউথ ইন্ডিয়াতে অনেক বেশি আহ, ওনার মান সম্মান বেশি পেয়েছেন উনি। ইনফ্যাক্ট উনি মারা যাওয়ার খবর প্রথম সাউথ ইন্ডিয়াতেই বেরোয়, এখানে বেরোয়নি। এটা খুবই দুঃখের আর কি, বাট ইটস এ ফ্যাক্ট। আমার আগে যে ভার্সনগুলো তৈরি হয়েছিল সেটা পুরো জুড়লে প্রায় 2.5-3 ঘন্টা হয়ে যায়। এখন যে ভার্সনটা তৈরি হয়েছে বিবেক বলে, এটা আগের কিছু জিনিস প্লাস নতুন কিছু জিনিসও আছে এটাতে, মিলিয়ে মিশে আছে, মিক্স অ্যান্ড ম্যাচ করে আছে। আহ, এইটা পুরোটাই ইংরেজি, আগেরটার মধ্যে কিছু কিছু বাংলা ছিল, এটা পুরোটাই ইংরেজি। কারণ হচ্ছে আমি যে রেসপন্স পেয়েছি বিদেশ থেকে সেই রেসপন্স কিন্তু দেশে পাচ্ছি না। যদি দেশে নাই পাই আমি, তাহলে যেখানে রেসপন্স পাচ্ছি তাই করব। বিদেশে এটা নিয়ে প্রচুর চর্চা হচ্ছে। বিদেশে শুধু ইউটিউবে না, বিভিন্ন ওখানকার সোশ্যাল মিডিয়াতে, অন্যান্য সোশ্যাল চ্যানেলে দেখানো হচ্ছে, ওখানে পাবলিক স্ক্রিনিং হচ্ছে। আমাদের দেশে কিছু হচ্ছে না, সুতরাং আমি বাংলা ছেড়ে ইংরেজিতে করেছি। আচ্ছা। আমরা আশা করব যে এই ডকু ফিচার ফিল্মটি সকলেই তরুণ প্রজন্মের কাছে অবশ্যই জনপ্রিয় হবে বা তারা দেখবে। এবং যেটা অভিজিৎ দা বলছিলেন, দাদা বলছিলেন যে সাউথ ইন্ডিয়ার থেকে যে রেসপন্স পাওয়া গেছে আমাদের এদিকে সেই রেসপন্সটা নেই, হয়তো এবারে আমরা নিশ্চয়ই সেই রেসপন্স পাবো। এটাই আমাদের আশা। আর অবশ্যই আপনারা এই ডকু ফিচার যেটি বিবেক, আপনারা দেখুন। আমাদের এখানে আমরা আমাদের যে স্ক্রলে আমরা সেই অ্যাড্রেস লিঙ্কটা আমরা দিয়ে দেব, দিয়েছি। আপনারা সেটা দেখে অবশ্যই কেমন লাগলো আমাদের কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ অজিত দা, ধন্যবাদ আপনাদের। এমন কাজ আরো আপনি করুন। আমরা আপনার থেকে যেরকম শিখে এসেছি, অবশ্যই আমরাও দেখব, আরো শিখতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের। আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।